দেখো এখানে 101 নম্বর প্রশ্ন বলেছে সম্পূর্ণ সৌরশক্তি উৎপাদকের মাধ্যমে সজীবতন্ত্রে প্রবেশ করে আবার শেষে বায়ুমণ্ডলে পুনরায় চলে যায় কোন শক্তিরূপে? স্থিতিশক্তিরূপে, আলোক শক্তিরূপে, তাপ শক্তিরূপে, কার্বনিক পদার্থ রূপে। তো এখানে মনে রাখবে যে সৌরশক্তি উৎপাদকের মাধ্যমে সজীবতন্ত্রে প্রবেশ করে আবার শেষে বায়ুমণ্ডলে পুনরায় চলে যায় সেটি হচ্ছে তাপ শক্তিরূপে। তাপ শক্তিরূপে সৌরশক্তি বায়ুমণ্ডলে পুনরায় চলে যায়। তারপর কে অধিকতম সৌরশক্তি গ্রহণ করতে পারে? ঘাস, বৃক্ষ, শৈবাল, জন্তু। তো যে অধিকতম সৌরশক্তি গ্রহণ করতে পারে সে হচ্ছে শৈবাল। শৈবাল অধিকতম সৌরশক্তি গ্রহণ করতে পারে। তারপর বিশ্বের সবচেয়ে বড় পারিস্থিতিকী তন্ত্র কোনটি? মরুস্থলীয় পারিস্থিতিকী তন্ত্র, ঘাসভূমি পারিস্থিতিকী তন্ত্র, সাগর পারিস্থিতিকী তন্ত্র, বনের পারিস্থিতিকী তন্ত্র। তো বিশ্বের সবচেয়ে বড় পারিস্থিতিকী তন্ত্র হচ্ছে সাগর পারিস্থিতিকী তন্ত্র, অর্থাৎ সাগরের যে পারিস্থিতিকী তন্ত্র সেটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় পারিস্থিতিকী তন্ত্র। তারপর এক পারিতন্ত্রে মোটামুটি কত শতাংশ শক্তি এবং এক পোষণ স্তর থেকে দ্বিতীয় পোষণ স্তরে আসে? 10%, 60%, 50%, 25%। তো দেখো এখানে কোশ্চেনটা কী বলেছে ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে বলেছে এক পারিতন্ত্রে মোটামুটি কত শতাংশ শক্তি এক পোষণ স্তর থেকে দ্বিতীয় পোষণ স্তরে আসে। তার মানে যদি ঘাস সূর্যের থেকে 100% শক্তি গ্রহণ করে তাহলে ঘাস যদি ছাগলে খায় তাহলে সেই ছাগল 100%-এর মোটামুটি 10% শক্তি গ্রহণ করবে। ঠিক আছে, এইবার এই 10% সমান এখানে যদি আমি 100% ধরে নিই তাহলে এই ছাগলকে যখন কোনো মানুষ খাবে তখন সেটা 10% শক্তি গ্রহণ করবে, অর্থাৎ এই 100%-এর 10% শক্তি গ্রহণ করবে। তাহলে কি এক পারিতন্ত্রে মোটামুটি কত শতাংশ শক্তি এক পোষণ স্তর থেকে দ্বিতীয় পোষণ স্তরে আসে? তাহলে মনে রাখবে যে সেটি 10% শক্তি। তারপর ভারতে মিথেনের এক বড় স্রোত হলো ধানের ক্ষেত, গমের ক্ষেত, আখের ক্ষেত, ফলের বাগিচা। তো ভারতে মিথেনের এক বড় স্রোত হচ্ছে, এটা মনে রাখবে, ধানের ক্ষেত। তো এখানে বলেছে কোন পারিস্থিতিক তন্ত্রে জৈব ভাব বা বায়োমাস অধিকতম? ঘাসভূমি, ঝিল, তালাব, বন। তো যে পারিস্থিতিক তন্ত্রে বায়োমাস অধিকতম তো মনে রাখবে সেটি হচ্ছে ঘাসভূমি। ঘাসভূমিতে বায়োমাস অধিকতম। তারপর সব থেকে স্থায়ী পারিস্থিতিক তন্ত্র হলো বন, ঘাসের ময়দান, মরুভূমি, সমুদ্র। তো সব থেকে স্থায়ী পারিস্থিতিক তন্ত্র হচ্ছে সমুদ্র। সমুদ্র হচ্ছে সব থেকে স্থায়ী পারিস্থিতিক তন্ত্র। তারপর ছোট ছোট কণা যেটি রাসায়নিক ক্রিয়ায় অংশ নেয়, প্রোটন, নিউট্রন, অণু, পরমাণু। তো ছোট ছোট কণা যেটি রাসায়নিক ক্রিয়ায় অংশ নেয় মনে রাখবে সেটি হচ্ছে পরমাণু। পরমাণু হচ্ছে রাসায়নিক ক্রিয়ায় অংশ নেয়। তারপর ভারতীয় পরমাণু বিজ্ঞানের পিতামহ কাকে বলা হয়? হোমি জাহাঙ্গীর ভাবা, সতীশ ধাওয়ান, সিভি রামন, এস ভাটনগর। তো মনে রাখবে ভারতীয় পরমাণু বিজ্ঞানের পিতামহ বলা হয় হোমি জাহাঙ্গীর ভাবাকে। হোমি জাহাঙ্গীর ভাবা হচ্ছে ভারতীয় পরমাণু বিজ্ঞানের পিতামহ। তারপর নির্মের মধ্যে কার প্রয়োগ বিস্ফোরক রূপে করা হয়? নাইট্রোগ্লিসারিন, গ্রাফাইট, মার্কিউরিক অক্সাইড, ফসফরাস ট্রাইক্লোরাইড। তো এখানে মনে রাখবে যে নাইট্রোগ্লিসারিনকে বিস্ফোরক রূপে আমরা ইউজ করি। তো নির্মের মধ্যে কার প্রয়োগ বিস্ফোরক রূপে করা হয় সেটা মনে রাখবে কি? নাইট্রোগ্লিসারিন। দেখো
এখানে বলেছে এমন তত্ত্বের নাম করো যার পরমাণু ক্রমাঙ্ক এবং পরমাণু ভার সমান। অক্সিজেন, লিথিয়াম, ক্লোরিন, হাইড্রোজেন। তো এখানে পরমাণু ক্রমাঙ্ক এবং পরমাণু ভার সমান এমন তত্ত্বের নাম হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেনের সংকেত হচ্ছে H1 অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক 1 এবং পরমাণু ভার 1, অর্থাৎ এখানেও পরমাণু ক্রমাঙ্ক 1, এখানেও পরমাণু ভার 1, অর্থাৎ সমান। তাই পরমাণু ক্রমাঙ্ক পরমাণু ভার সমান তেমন তত্ত্বের নাম কি? হাইড্রোজেন। তারপর সূর্যের দ্বারা বিকিরিত শক্তির কারণ নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় সংযোজন, দহন, কসমিক বিকিরণ। তো সূর্যের দ্বারা বিকিরিত শক্তির কারণ হচ্ছে নিউক্লিয় সংযোজন। নিউক্লিয় সংযোজন হচ্ছে সূর্যের দ্বারা বিকিরিত শক্তির কারণ। তারপর পরমাণু কেন্দ্রে চারিদিকে ইলেকট্রন বিনা শক্তি ব্যয় করে ঘোরে, এটি কোন বৈজ্ঞানিক প্রথম বলেছিল? জে থমসন, চ্যাডউইক, রনজেন, বোর। তো পরমাণু কেন্দ্রের চারিদিকে ইলেকট্রন বিনা শক্তি ব্যয় করে ঘোরে, এটি প্রথম বলেছিলেন হচ্ছে বোর। বোর একথা বলেছিলেন। তারপর বোরের পরিকল্পনা অনুসারে স্থির কক্ষকের কৌণিক বেগ হয় 2π nh/2π nh2π nh π। তো বোরের পরিকল্পনা অনুসারে স্থির কক্ষকের কৌণিক বেগ হয় nh/2π, যেখানে n কক্ষের সংখ্যা আর h হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক। তারপর ভারী জলের অনুভার 20, 22, 18, 19। এখানে দেখো ভারী জলের অনুভার কত আমার সেটা বার করতে হবে। তো সাধারণ জলের সংকেত কি? সাধারণ জলের সংকেত হচ্ছে H2O। এখানে H এর অনুভার 1, H অন, অর্থাৎ অনুভার হচ্ছে অন। এবার এখানে যদি আমি টোটাল H2 এর অনুভার বের করি তাহলে 1, যেহেতু এখানে অনুভার হচ্ছে 1 আর এখানে দুখানা হাইড্রোজেন রয়েছে তাই এখানে 2 গুণ হবে, যোগ অক্সিজেনের কত অনুভার 16, তাহলে 2 1 2 যোগ 16 সমান 18। অর্থাৎ সাধারণ জলের যদি বলি অনুভার তাহলে কত হবে? 18। কিন্তু ভারী জলের ক্ষেত্রে এখানে হাইড্রোজেনের মান 1H2, অর্থাৎ এখানে হাইড্রোজেনের অনুভার 2। তাহলে এখানে দেখো এখানে 2 গুণ 2 যোগ আর অক্সিজেনের 16, অর্থাৎ 4 যোগ 16, অর্থাৎ কত হবে? 20। অর্থাৎ ভারী জলের অনুভার কত হবে? 20। তাহলে ভারী জলের অনুভার এখানে 20 হবে, তাহলে 20টা হবে অ্যান্সার। দেখো এখানে বলেছে নিম্নলিখিতদের মধ্যে কোন রেডিওধর্মী পদার্থ ক্যান্সারের উপচারে প্রয়োগ করা হয়? রেডিয়াম, স্টেনিয়াম, বেরিয়াম, কোবাল্ট। তো যে রেডিওধর্মী পদার্থ ক্যান্সারের উপচারে প্রয়োগ করা হয় সেটি হচ্ছে কোবাল্ট। কোবাল্ট ক্যান্সারের উপচারে প্রয়োগ করা হয়। তারপর নিম্নলিখিতদের মধ্যে কোনটি রেডিও অ্যাক্টিভ সমস্থানিক পুরানো পদার্থের আয়ু জ্ঞাত করার জন্য ব্যবহার করা হয়? হাইড্রোজেন 2, কার্বন 14, নাইট্রোজেন 15, অক্সিজেন 18। তো পুরানো পদার্থের আয়ু জানার জন্য ব্যবহার করা হয়, মনে রাখবে কার্বন 14। কার্বন 14 কি? পুরানো পদার্থের আয়ু জানার জন্য ব্যবহার করা হয়। তারপর রেডিও সক্রিয়তার একক হলো কুরি, বেকারেল, রাদারফোর্ড, ইয়ার মধ্যে সবই। তো মনে রাখবে রেডিও সক্রিয়তার একক হচ্ছে ইয়ার মধ্যে সবই, অর্থাৎ কুরি, বেকারেল এবং রাদারফোর্ড হবে। তারপর পৃথিবীর আয়ু পরিমাপ করা হয় ইউরেনিয়াম ডেটিং থেকে, কার্বন ডেটিং থেকে, পরমাণু ঘড়ি থেকে, জৈবিক ঘড়ি থেকে। তো
তো পৃথিবীর আয়ু পরিমাপ করা হয়, মনে রাখবে, ইউরেনিয়াম ডেটিং থেকে। ইউরেনিয়াম ডেটিং থেকে হচ্ছে পৃথিবীর আয়ু পরিমাপ করা হয়। তারপর কোন রেডিওধর্মী তত্ত্ব ভারতে সবথেকে বড় ভাণ্ডার পাওয়া যায়? প্লুটোনিয়াম, রেডিয়াম, থোরিয়াম, ইউরেনিয়াম। তো যে রেডিওধর্মী তত্ত্ব ভারতে সবথেকে বড় ভাণ্ডার পাওয়া যায় সেটি হচ্ছে থোরিয়াম। থোরিয়াম রেডিওধর্মী তত্ত্ব ভারতে সবথেকে বড় ভাণ্ডার পাওয়া যায়। দেখো 121 নম্বর প্রশ্ন বলেছে, নাভিক থেকে বার হওয়া রশ্মির মধ্যে কার ভেদন ক্ষমতা সর্বাধিক? আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি, নান। তো মনে রাখবে, নাভিক থেকে বার হওয়া রশ্মির মধ্যে ভেদন ক্ষমতা সর্বাধিক হচ্ছে গামা রশ্মি। গামা রশ্মির ভেদন ক্ষমতা সর্বাধিক। তারপর নির্মের মধ্যে হৃদয়ে পেসমেকার বসানোর জন্য ব্যবহার করা হয় রেডিয়াম, ইউরেনিয়াম, ডয়টেরিয়াম, প্লুটোনিয়াম। তো পেসমেকার বসানোর জন্য ব্যবহার করা হয়, মনে রাখবে, প্লুটোনিয়ামকে। প্লুটোনিয়াম হচ্ছে পেসমেকার বসানোর জন্য ব্যবহার করা হয়। তারপর প্রাচীন বস্তুর আয়ু জ্ঞাত করার জন্য প্রযুক্ত রেডিওধর্মী তত্ত্ব হলো রেডিয়াম, থোরিয়াম, ইউরেনিয়াম 235, কার্বন 14। তো প্রাচীন বস্তুর আয়ু জ্ঞাত করার জন্য প্রযুক্ত রেডিওধর্মী তত্ত্ব কি? তত্ত্ব হচ্ছে কার্বন 14। কার্বন 14 দ্বারা প্রাচীন বস্তুর আয়ু জানা যায়। তারপর রেডিওধর্মিতার খোঁজ কে করেন? হেনরি বেকারেল, সত্যেন্দ্রনাথ বোস, জোন্স জেকব বার্জেলিয়াস, অ্যালবার্ট আইনস্টাইন। তো মনে রাখবে, রেডিওধর্মিতার খোঁজ করেন হচ্ছে হেনরি বেকারেল। হেনরি বেকারেল রেডিওধর্মিতার খোঁজ করেন। তারপর লেন্সের ক্ষমতার এসআই মাত্রা হলো হর্স পাওয়ার, ডায়াপ্টার, বোট, মিটার। লেন্সের ক্ষমতার এসআই মাত্রা হচ্ছে কি? এসআই মাত্রা হচ্ছে ডায়াপ্টার। ডায়াপ্টার হচ্ছে লেন্সের ক্ষমতার এসআই মাত্রা। দেখো এখানে বলেছে চুম্বকীয় ফ্লাক্স ঘনত্বের একক। চুম্বকীয় ফ্লাক্স ঘনত্বের একক ওহম পার মিটার, টেসলা, অ্যাম্পিয়ার পার মিটার, ফ্যারাড পার মিটার। তো মনে রাখবে, চুম্বকীয় ফ্লাক্স ঘনত্বের একক হচ্ছে টেসলা। টেসলা হচ্ছে চুম্বকীয় ফ্লাক্স ঘনত্বের একক। এগুলো তোমাদের একটু মুখস্থ রাখতেই হবে, ঠিক আছে? পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, টানা মুখস্থ করতে হবে এগুলো, ঠিক আছে? তাই চুম্বকীয় ফ্লাক্স ঘনত্বের একক কি? টেসলা। তারপর কার্যের একক হলো জুল, নিউটন, ওয়াট, ডাইন। তো দেখো নিউটন এবং ডাইন হচ্ছে বলের একক, ওয়াট হচ্ছে শক্তির একক। তাহলে কার্যের একক কি? কার্যের একক হচ্ছে জুল। জুল হচ্ছে কি? কার্যের একক। বলের একক, বলের এসআই একক হচ্ছে নিউটন এবং বলের সিজিএস একক হচ্ছে ডায়েট। ওয়াট হচ্ছে শক্তির একক আর কার্যের একক হচ্ছে জুল। তারপর দ্রব্যের ঘনত্ব মাপার জন্য কোন উপকরণ ব্যবহার করা হয়? অ্যানিমোমিটার, ব্যারোমিটার, হাইড্রোমিটার, ফ্যাদোমিটার। তো দ্রব্যের ঘনত্ব মাপার জন্য যে উপকরণ ব্যবহার করা হয় সেটি হচ্ছে হাইড্রোমিটার। হাইড্রোমিটারের সাহায্যে কি? দ্রব্যের ঘনত্ব মাপা হয়। তারপর রিক্টার স্কেল কি মাপার জন্য ব্যবহার করা হয়? দ্রব্যের ঘনত্ব, ভূকম্পের তীব্রতা, বায়ুর বেগ, বায়ুর আর্দ্রতা। তো রিক্টার স্কেল ব্যবহার করা হয়, মনে রাখবে, ভূকম্পের তীব্রতা মাপার জন্য। তাহলে ভূকম্পের তীব্রতা মাপার জন্য রিক্টার স্কেল ব্যবহার করা হয়। তারপর 1 নিউটন সমান কত ডাইন? 10⁴ ডাইন, 10⁵, 10³ 10⁷। তো দেখো 1 নিউটন সমান, মনে রাখবে, 10⁵ ডাইন। দেখো এখানে বলেছে 1 জুল সমান কত আর্ক? 10⁷ আর্ক, 10⁶ আর্ক, 10⁴ আর্ক, 10⁵ আর্ক।
তো মনে রাখবে 1 জুল সমান 10⁻7 অর্থাৎ 1 জুল সমান 10⁻7 আর্ক। তারপর 1 পারসেক সমান কত আলোকবর্ষ? 4.25 আলোকবর্ষ, 3.25 আলোকবর্ষ, 4.50 আলোকবর্ষ, 3.05 আলোকবর্ষ। তো মনে রাখবে এখানে 1 পারসেক সমান 3.25 আলোকবর্ষ। 1 পারসেক সমান কি? 3.25 আলোকবর্ষ। তারপর এপিকালচার কার সাথে সম্বন্ধিত? মৌমাছি, মাছ, কীট, রেশম। তো এপিকালচার মনে রাখবে মৌমাছির সাথে সম্বন্ধিত। এপিকালচার কি? মৌমাছির সাথে সম্বন্ধিত। এখানে দেখো, আর কীট, কীটের অধ্যয়নকে বলা হয় অ্যান্টোমোলজি। কীটের অধ্যয়নকে কি বলে? অ্যান্টোমোলজি। আর রেশম চাষকে কি বলে? সেরিকালচার। সেরিকালচার। তো এ দুটো একটু মনে রাখবে। তাহলে এপিকালচার কার সাথে সম্বন্ধিত? তখন বলতে হবে মৌমাছি। কীট, কীটের অধ্যয়নকে কি বলে? অ্যান্টোমোলজি। আর রেশম, রেশম চাষকে কি বলে? সেরিকালচার। তারপর ব্রহ্মাণ্ডের অধ্যয়নকে কি নামে জানা যায়? কসমোলজি, অ্যাস্ট্রোলজি, সিসমোলজি, নান। ব্রহ্মাণ্ডের অধ্যয়নকে মনে রাখবে বলা হয় কসমোলজি। কসমোলজি হচ্ছে ব্রহ্মাণ্ডের অধ্যয়ন। তারপর পেডোলজি নিম্নের কোন বৈজ্ঞানিক অধ্যয়নের সাথে সম্বন্ধিত? বায়ুমণ্ডল, মৃত্তিকা, প্রদূষণ, বীজ। পেডোলজি নিম্নের যে বৈজ্ঞানিক অধ্যয়নের সাথে সম্বন্ধিত সেটি হচ্ছে মৃত্তিকা। অর্থাৎ পেডোলজি বলতে মৃত্তিকার সাথে সম্বন্ধিত। দেখো 136 নম্বর প্রশ্ন, হাইড্রোপনিক্স কি? মৃত্তিকাবিহীন উদ্ভিদ সম্বন্ধিত, উদ্ভিদের কলপ লাগানো, সবজির অধ্যয়ন, জল সংরক্ষণ। তো মনে রাখবে হাইড্রোপনিক্স হচ্ছে মৃত্তিকাবিহীন উদ্ভিদ সম্বন্ধিত। সেখানে উদ্ভিদে জলে কৃত্রিম উপায়ে তাদের দেখভাল করা হয়। ঠিক আছে, সেটা হচ্ছে কি? হাইড্রোপনিক্স। অর্থাৎ হাইড্রোপনিক্স হচ্ছে মৃত্তিকাবিহীন উদ্ভিদ সম্বন্ধিত। তারপর পেনিসিলিনের খোঁজ কে করেন? আলেকজান্ডার ফ্লেমিং, লুই পাস্তুর, এডওয়ার্ড জেনার, ট্রেসর। তো পেনিসিলিনের খোঁজ করেন মনে রাখবে আলেকজান্ডার ফ্লেমিং। আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিনের খোঁজ করেন। তারপর বায়োলজির জন্মদাতা রূপে কাকে জানা যায়? থিওফ্রাস্টাস, হাক্সলে, ল্যামার্ক, আরস্তু। বায়োলজির জন্মদাতা রূপে জানা যায় মনে রাখবে আরস্তুকে। আরস্তুকে বায়োলজির জন্মদাতা রূপে জানা যায়। তারপর টিকা বা ভ্যাকসিনেশন কে আবিষ্কার করেন? লুই পাস্তুর, এডওয়ার্ড জেনার, আলেকজান্ডার ফ্লেমিং, জেমস সিম্পসন। তো মনে রাখবে টিকা বা ভ্যাকসিনেশন আবিষ্কার করেন হচ্ছে এডওয়ার্ড জেনার। এডওয়ার্ড জেনার টিকা বা ভ্যাকসিনেশন আবিষ্কার করেন। তারপর রক্তচাপ মাপার উপকরণের নাম কি? স্ফিগোম্যানোমিটার, থার্মোমিটার, ইসিজি, স্টেথোস্কোপ। রক্তচাপ মাপার উপকরণের নাম হচ্ছে স্ফিগোম্যানোমিটার। আর স্ফিগোম্যানোমিটারের সাহায্যে রক্তচাপ মাপা হয়। দেখো এখানে বলেছে জীবনের মূলভূত একক কি? কলা, রক্ত, কোষ, প্রোটিন। তো জীবনের মূলভূত একক হচ্ছে কোষ। কোষ হচ্ছে জীবনের মূলভূত একক। তারপর কে এক্স রশ্মি আবিষ্কার করেন? রাদারফোর্ড, রনজেন, ম্যাক্সওয়েল, টরিসেলে। তো এক্স রশ্মি আবিষ্কার করেন মনে রাখবে রনজেন। রনজেন এক্স রশ্মি আবিষ্কার করেন। তারপর
হাইড্রোজেনের কোন সমস্থানিক ভারী জল? 1H1, 1H2, 1H3, 1H1 ও 1H3। তো দেখো, হাইড্রোজেনের যে সমস্থানিক ভারী জল সেটি হচ্ছে 1H2। ঠিক আছে, হাইড্রোজেনের যে সমস্থানিক ভারী জল সেটি হচ্ছে কি 1H2। তারপর নিম্নলিখিতদের মধ্যে কোনটি যৌগিক? পেট্রোলিয়াম, মাটির তেল, দুধ, গ্লুকোজ। তাহলে নিম্নলিখিতদের মধ্যে যেটি যৌগিক পদার্থ সেটি হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ হচ্ছে যৌগিক পদার্থ। তারপর অধাতুতে সাধারণত বাইরের কক্ষে ইলেকট্রন থাকে 1, 2, 3, 5, 6, 7, 8, 9, 10, 10, 18। তো মনে রাখবে, অধাতুতে সাধারণত বাইরের কক্ষে ইলেকট্রন থাকে 5, 6, 7। 5, 6, 7 অধাতুতে বাইরের কক্ষে ইলেকট্রন থাকে। দেখো, এখানে বলেছে পরমাণুর নিউক্লিয়াসের মডেল প্রথম কে খোঁজ করে? রাদারফোর্ড, মেন্ডেলিভ, নিলস বোর, লুই পাস্তুর। তো পরমাণুর নিউক্লিয়াসের মডেল খোঁজ করে প্রথম রাদারফোর্ড। রাদারফোর্ড প্রথম পরমাণুর নিউক্লিয়াসের মডেল খোঁজ করে। তারপর রাদারফোর্ডের প্রয়োগে আলফা কণা যে পাতলা পাতের উপর ফেলা হয়েছিল সেই পাতলা পাত কি দিয়ে তৈরি? রূপা, অ্যালুমিনিয়াম, তামা, সোনা। তো রাদারফোর্ডের প্রয়োগে আলফা কণা যে পাতলা পাতের উপর ফেলা হয়েছিল সেই পাতলা পাত মনে রাখবে সোনা দিয়ে তৈরি। সেই পাতলা পাত কি সোনা দিয়ে তৈরি। তারপর রাদারফোর্ডের পরমাণু মডেল কিসের বর্ণনা করতে পারে না? নিউক্লিয়াসের উপস্থিতি, পরমাণুর আবেশ, পরমাণুর স্থায়িত্ব, ইলেকট্রনের উপস্থিতি। রাদারফোর্ডের পরমাণু মডেল যার বর্ণনা করতে পারে না সেটি হচ্ছে পরমাণুর স্থায়িত্ব। তো মনে রাখবে, রাদারফোর্ডের পরমাণু মডেল কি পরমাণুর স্থায়িত্ব সম্বন্ধে বর্ণনা করতে পারে না। তারপর সমান রাসায়নিক গুণ সম্পন্ন দুটি তত্ত্বের জন্য নিম্নলিখিতদের মধ্যে কোন বিকল্প সঠিক? তত্ত্বে সংযোজী ইলেকট্রনের সংখ্যা সমান হবে, তত্ত্বে সংযোজী ইলেকট্রনের সংখ্যা ভিন্ন হবে, তত্ত্বে পরমাণুর দ্রব্যমান ভিন্ন হবে, তত্ত্বে পরমাণুর দ্রব্যমান সমান হবে। তো মনে রাখবে, সমান রাসায়নিক গুণ সম্পন্ন হওয়া দুটি তত্ত্বের নিম্নলিখিতের মধ্যে যে বিকল্পটি সঠিক সেটি হচ্ছে তত্ত্বে সংযোজী ইলেকট্রনের সংখ্যা সমান হবে, অর্থাৎ এটা সঠিক। অর্থাৎ তত্ত্বে কি সংযোজী ইলেকট্রনের সংখ্যা সমান হবে। সংযোজী ইলেকট্রনের সংখ্যা সমান হলে সমান রাসায়নিক গুণসম্পন্ন হবে। তারপর নিম্নলিখিতদের মধ্যে কার বাইরের কক্ষে 1 থেকে 3 পর্যন্ত ইলেকট্রন থাকে? অধাতু, ধাতু, হ্যালোজেন, উপধাতু। তো নিম্নলিখিতের মধ্যে বাইরের কক্ষে 1 থেকে 3 পর্যন্ত ইলেকট্রন থাকে মনে রাখবে ধাতুর। ধাতুর ক্ষেত্রে কি বাইরের কক্ষে 1 থেকে 3 পর্যন্ত ইলেকট্রন থাকে, এবং অধাতুর ক্ষেত্রে সেই ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5, 6, 7। অর্থাৎ অধাতু হলে তার বাইরের কক্ষে 5, 6, 7টি ইলেকট্রন থাকবে।